নমস্কার দর্শক মণ্ডলী এবং আমাদের স্কাই 18 বাংলার হিতাকাঙ্ক্ষী দর্শক, আজকে আবার আমরা ফিরে এলাম আজকের আলোচনা সাপ্তাহিক অনুষ্ঠান। এতদিন আপনারা মানুষের সমস্যা, গণসমস্যা, রাজনৈতিক বিষয়, ভাষা আন্দোলন বা সমসাময়িক বিভিন্ন ঘটনা নিয়ে এই শ্রীভূমি জেলার গুণী জ্ঞানী বিশিষ্টজনদের মতামত আপনারা শুনেছেন, আমরা তুলে ধরেছি। আজকে আমরা এমন কিছু মানুষকে এখানে নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, এমন একটা বস্তুকে, এমন একটা বিষয়কে সামনে আনতে চাইছি। সেই বিষয়টার নাম উচ্চারণ করার আগে আমি রবীন্দ্রনাথকে আজ স্মরণ করি। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণের দিন, অনন্ত শয়ানের দিন, 22শে শ্রাবণ। কথা কও, কথা কও, হে অতীত, কথা কও। আজকে আমরা অতীতকে কথা বলাতে এসেছি, অতীতের স্মৃতির মন্থন করতে এসেছি। ভাষা আন্দোলনের ক্ষেত্রে, সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্রে তৎকালীন করিমগঞ্জ, আজকের শ্রীভূমি, গোটা বরাক উপত্যকা, কেন ত্রিপুরা, ডিমা হাসাও, তখনকার উত্তর কাছাড় জেলা কার্বি আংলং নেতৃত্ব দিয়েছে। ঠিক তদ্রূপ নেতৃত্ব দিয়েছে যাত্রা আন্দোলনেরও। করিমগঞ্জের যাত্রা যে ঐতিহ্য, করিমগঞ্জের যাত্রার যে ইতিহাস আজকের প্রজন্ম জানে না, বড় বিলুপ্ত হয়ে যাচ্ছে। করিমগঞ্জের বিখ্যাত বিখ্যাত যাত্রা পার্টি ছিল করিমগঞ্জে, এই শহরে শিল্পী তীর্থ, বলাকা, নেতাজি স্পোর্টিং ক্লাব, নাট্যলোক। এর আগেও আমি নিজে অভিনয় করেছি, তখন ছোট তৈমুরলঙ্গের অভিনয় করেছিলেন কানাইবাজারের রঞ্জিত দে। কানাইবাজার নাট্য সংসদ ছিল তার, রজনী মালির দল ছিল, কম্পিটিশন হতো কানাইবাজার নাট্য সংসদ এবং লাতুর রজনী মালির দল, কে কোন পালা করবেন। এবং বাগানে বায়না করতে হতো, আগে চা বাগানগুলোয় সেই অভিনয়গুলো হতো বেশিরভাগ ক্ষেত্রে। করিমগঞ্জ হয়েছে। আজকে সর্বজনীন যে পূজা মণ্ডপটা আছে টাউন কালীবাড়ির পাশে, ওখানে আশুবাবু যাত্রা করাতেন, বাউল গান করাতেন, আশুদাস প্রকাশত। আমার বাবা এসে ওখানে কম্পিটিশন বাউল গান গেছেন, বাংলাদেশের আব্দুল করিমের সঙ্গে, শাহ আব্দুল করিমকে এনেছিলেন এই মঞ্চে, এই টাউন কালীবাড়ির সর্বজনীনে। ওখানে ইমার্জেন্সির বাংলাদেশের যুদ্ধের সময়, যুদ্ধের পরবর্তী সময়টাতে এখানে পৃথিবী বিখ্যাত বাউল শাহ আব্দুল করিম সাধক, তার সঙ্গে এখানে কম্পিটিশন বাউল গান হয়েছে, বাংলা গান হয়েছে, যার প্রতিদ্বন্দ্বী ছিলেন আমার বাবা প্রয়াত স্বর্গীয় রাইমন দেবনাথ। এখানে যাত্রা হয়েছে, আমিও বাচ্চারা অভিনয় করেছিলাম, ছোট রোল ওরা করাতেন। এখানে নবনী কাকু ছিলেন, নবনী চৌধুরী, ভালো অভিনয় করতেন। শ্রদ্ধেয় সুনীল কর মহাশয় বিচারক ছিলেন, তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এরপর সেরেস্তাদার ছিলেন বিশ্বজিৎ বাবু, বিশ্বজিৎ ভট্টাচার্য। প্রদ্যুৎ দাস বিখ্যাত বিখ্যাত অভিনেতা ছিলেন। আমার প্রফেসর সুবীরকর স্যার, রঘু ডাকাতের নাম করা, রঘু ডাকাত, হ্যাঁ, বিশে ডাকাত বলেও তাকে মানুষে ডাকতেন। এই যে ঐতিহ্যবাহী সেই যাত্রাটা হারিয়ে যাচ্ছিল। আজকে আমরা আপনাদের সামনে অতীতের যাত্রার একদম পুরানা বিশে ডাকাতের যুগের, এর আগের যুগেরও আমাদের আশিস পুরকায়স্থকে এনেছি। মনেও করেন আশিস পুরকায়স্থ, তিনি যাত্রার সংগঠক, অভিনেতা, নির্দেশক। এবং আপনাদের একটা সুখবর দিচ্ছি, এই একটু আগে, 1 ঘন্টা আগে আমরা বিশ্বরূপা বিবাহ ভবনে একটা সভা করে এসেছি। আমরা অতীত দিনের অভিনেতা যারা জমেছিলাম, নতুন সমবেত হয়েছিলাম, নতুনও কিছু অভিনেতা অভিনেত্রী এসেছিলেন। যদি ঈশ্বরের কৃপা হয়, পরমেশ্বরের, এবার আমরা যাত্রাপালা করবো এই শ্রীভূমিতে। এবং আপনাদের সামনে আছেন আমাদের সমসাময়িক অভিনেতা। সমসাময়িক আমরাও তো বুড়ো হয়ে গেছি, আমরা বলতে গেলে বুড়ো হয়ে গেছি। 40 বছর আগের থেকেই যাত্রা, 45 বছর যাত্রার বয়স।
40 বছর 42 বছর যাত্রার বয়স আমার দেবাশিস বাবু, দেবাশিস দেব, যাত্রার কিংবদন্তি অভিনেতা, নায়ক। আমার জগন্নাথ দেব নায়কের ভূমিকা করতেন ওরা। এবং আরেকজন আমাদের সামনে আছেন যাদের ছাড়া যাত্রা মঞ্চস্থ করা যায় না। মঞ্চের ভেতরে যে কাজগুলো যারা করেন, সলতে পাকানোর সলতের আবার রবীন্দ্রনাথকে আজকে 22শে শ্রাবণ আমরা টেনে আনছি, আমি টেনে আনছি। রবীন্দ্রনাথ বলেছিলেন প্রদীপের আলো ঘর উজ্জ্বল করে সবাই দেখে, কিন্তু প্রদীপের সলতে পাকানোর যে কষ্টটা, যারা সলতে পাকায় তাদের কথা, তাদের ব্যথা, ওরা ব্রাত্য, ওরা অন্তজ, ওরা সভ্যতার পিলসুদ, ওদের কথাটা কেউ জানে না। যাত্রায় তাদের নাম সংগঠক, সে অন্যতম একজন সংগঠক আজ আমাদের মধ্যে উপস্থিত, শ্রদ্ধেয় দেবলনন্দী মহাশয়। আমরা তাদের কাছে শুনবো। আলোচনা শুরু করার আগে আমি কিন্তু প্রথমে দেবাশিস বাবুর কাছেই যাব, কারণ আশিস দা বয়স হয়েছে, একটু অসুস্থ, পরবর্তীতে তিনি সামারাইজ করবেন। তো তিনি মুরব্বী, প্রবীণ, পরিচালক ছিলেন, নির্দেশক ছিলেন, দুরন্ত অভিনেতা ছিলেন। আমি শুরু করছি আলিবর্দী খাঁ দেবী সুলতানার মসনদ। মসনদ, তোমাকে আমি চাই। এই বাংলা, বিহার, উড়িষ্যার নবাব আমি মুর্শিদ কুলি খাঁ। আমি জেগে আছি না ঘুমিয়ে আছি? সেই কনসার্ট, সেই আওয়াজ, সেই শব্দ, সেই ঐতিহ্য আজ বিলুপ্ত। সেই বিলুপ্ত ইতিহাস আজ তুলে ধরবেন। আমি প্রথমেই চলে যাচ্ছি দেবাশিস মহাশয়ের কাছে। বলুন তো দেখি, সাম্প্রতিককালের অতীতের যাত্রার ইতিহাসের সংক্ষিপ্ত খতিয়ান এই করিমগঞ্জ, এই শ্রীভূমির গৌরব সম্পর্কে। ধন্যবাদ শ্রদ্ধেয় নিরঞ্জন দেব মহাশয়, দেবনাথ মহাশয়, উপস্থিত দর্শক শ্রোতাবৃন্দ, আমার সাথে দেবানন্দ মহাশয়, আশিস প্রকাশত মহাশয়। বিলুপ্ত এই যাত্রা শিল্পটাকে আমরা পুনর্জীবিত করার জন্য একটা প্রয়াস করে যাচ্ছি মাত্র। ছোটবেলা থেকেই যাত্রা শিল্পের সঙ্গে খুব অঙ্গাঙ্গিভাবে আমি জড়িত ছিলাম। আমাদের যাত্রার ভাষায় বলে একদম ছোট পাঠ, যেটা যারা একদম অল্প বয়সে থাকে, একানি পাঠ। একানি যাত্রার ভাষা, প্রত্যেকটা বছর একটা ভাষা থাকে। আমাদের যাত্রা সবকিছুর নামগুলো একটু আলাদা, একানি দিয়ে। হ্যাঁ, একানি পাঠ করার থেকে শুরু হয়েছে যাত্রা জগতের সঙ্গে আমার সম্পর্ক। প্রথমে করলাম টাউন কালীবাড়িতে, সেই যে মির্জা বললেন আগে, আশুবাবুর সময়ে পরিচালিত বাঙালি ছবি। আরো অনেক কয়েকটা পালা হয়েছিল। সেই পালা থেকেই আমার যাত্রা জগতে ঢোকা। সেখান থেকে শিল্পীতীর্থ নাম আসলে দু চারজনের কথা বলতেই হয়। শ্রদ্ধেয় শ্রী প্রদ্যুৎ দাস মহাশয়, হ্যাঁ, তারপর আমাদের সুধীর মৃধা বাবু, সুধীর মৃধা অসম্ভব দুরন্ত একজন অভিনেতা ছিলেন। উনি কলকাতাতে নাট্য সংগঠনে উনার থিয়েটারে উনি কাজ করতেন। এখানে আসলেন, মদনমোহন রোড উনার বাড়ি ছিল, মদনমোহন আখড়ার পাশেই। আমি উনাকে খুব লক্ষ্য করতাম। উনি বলতেন যে তোমার অভিনয় তো আছে, কিছু ভাষাটা তোমাকে চিন্তা করতে হবে, ভাষাটা তুমি কিভাবে করবে, এবার নানান কথা। উনার অভিনয় আমার এখনো মনে আছে। আমি উনাকে খুব শ্রদ্ধা করি, শ্রদ্ধাঞ্জলি দেই। আমাদের অংশুমান ভট্টাচার্য মহাশয়, তরুণ চক্রবর্তী মহাশয়, এ ধরনের অনেক শিল্পীরা যারা আগে যাত্রা করে গেছেন, ওনাদের কথা স্মরণ করছি। ওনাদের আমি অভিনেত্রীর মধ্যে ছিলেন মতি দাস, পুরাতন করিমগঞ্জের গৌরব। গীতিকা দি এখনো উনি আছেন রাজকোটে চাকরি করেন, আছেন। বিজয়াদি, হ্যাঁ, ওনারা করতেন। তো সে একটা জগৎ ছিল। মঞ্চ ঠাসা, হাজার হাজার লোকদর্শক। আমরা মধ্য করিমগঞ্জে যাত্রাপালা করেছি। মঞ্চে উঠলে চারিদিকে, মুক্ত মঞ্চের চারিদিকে লোকারণ্য, তার মধ্যে অভিনয় করা, এটা একটা বড় চ্যালেঞ্জেস ছিল প্রথমে। আস্তে আস্তে আমরা সেগুলো করলাম। পরবর্তীকালে আমরা বলাকা যাত্রা সংস্থা এখানে করলাম। আশিস বাবু নির্দেশনা দিয়েছিলেন।
জজ কোর্টে আমরা একটা আশিস দা আবার ইয়েতেও দিয়েছিলেন নাট্যলুকে, বিশ্বজিৎ চৌধুরী এবং জগন্নাথ দেবের যে নাট্যলোক, আমিও এক পালা অভিনয় করেছি। সুবীর কর স্যার, হ্যাঁ, ওনারও অভিনয় এগুলো মানে হৃদয়স্পর্শী, এখন আমরা বলতে পারি না। নবনী চৌধুরী, নবনী তিনি এখনো আছেন, নবনী কাকু আছেন 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 এখনো, খবর করলে আসবেন। তিনি বলেছেন ওগুলো তুমি আরম্ভ করো, আমরা আছি। আচ্ছা। তো এই যে শিল্পটা, এই শিল্পটা প্রায় হারিয়ে গেছে। আমরা লাস্ট যখন করলাম এই জজ কোর্টে, করিমগঞ্জ জজ কোর্টে, লোক 10টার পর থেকে লোক চলে যায়। আমাদের যাত্রাটা অ্যাকচুয়ালি হতো মধ্যরাত্র হয়ে যেত। এবার আমরা চেষ্টা করছি, বা চেষ্টা না, আমরা করবো এইভাবেই করবো, যে এবার আমরা 6টার সময় সন্ধ্যা সন্ধিটা 10টায় শেষ করে দেওয়া। হ্যাঁ, সত্যি এটি 10টার ভিতরে আমরা শেষ করে দেবো, সবাই উপভোগ করতে পারবেন। আশা রাখি আমরা যে চেষ্টা করে যাচ্ছি এবার আমরা এতে সফল হব। আমরা ভালো সাড়া পেয়েছি আজকের সভায়, ভালো আমরা কমিটি একটা গঠন। আমি যাত্রার ব্যাপারে বলতে গেলে যে আজকের যে যুগ, যে সময়, সেই সময়ের সঙ্গে আপনার কোন ধরনের পালা আপনারা মঞ্চস্থ করতে চাইছেন? আমি আমরা চাইছি এবার আমরা একটি সামাজিক পালা করব আর একটা ঐতিহাসিক পালা। ঐতিহাসিক যে ব্যাপারটা, যেটা যে মঞ্চের যে জৌলস, সেই জিনিসটা নতুন প্রজন্মর যারা ছেলেরা মেয়েরা আছেন ওরা জানেই না, জানেন না। তো আমরা চাইছি নতুন প্রজন্ম জিনিসটাকে জানুক, বুঝুক, ইতিহাসটা জানুক, বা সেই যে কি ধরনের যাত্রাপালা হতো আগে, হ্যাঁ, এখনকার সময় আর তখনকার সময়ের নাটক বা অভিনয় জগতের যে ব্যবধানটা, সেটা ওরা বুঝতে পারবে। আমরা ঠিক মির্জা যা আগে বললেন, যে আমরা ঠিক ওই আগের যুগে যেভাবে অভিনয় একটু করতো, যেটা একটু দেখতে হয়তো নতুন প্রজন্মের কাছে একটা অস্বাভাবিক লাগে, কেন আস্তে আস্তে কথা বলছে না, কেন বিকৃত করে জোরে জোরে কথা বলছে, কেন এত আস্ফালন করছে মঞ্চের উপর। কিন্তু এটাই ছিল সেই যাত্রার স্টাইল, এটাই ছিল সেই যাত্রার অরিজিনালিটি। তো আমরা সেইভাবেই যাত্রাটাকে ঠিক সেই যেমন দেবী সুলতানা বলছে, সেই নবাবকে মুর্শিদ কুলি খাকে বলছে যে আপনি জানেন নবাব সাহেব, আমি সেই দিন আপনার এই কারাগারে আমি ছিলাম, এক বিন্দু জল পর্যন্ত তুমি আমাকে তো কেউ দেয়নি। এই বললি মা, তুমি চেয়েছিলাম জাহাপনা, 1000বার আমি চেয়েছিলাম। সেই জিনিসটা আমরা আবার ফিরিয়ে আনতে চাইছি, সেই জিনিসটাই আমরা উপস্থাপন করতে চাইছি। হ্যাঁ, এতে হয় কি, অ্যাকচুয়ালি দেখুন, আমি একটা কারণে চাকরি করি। আমার বাড়িতে আমার ছেলেরা যেভাবে কথা বলে, রাজার ছেলে তো সেইভাবে কথা বলে না, সেইভাবে বলতেন না, নিশ্চয়ই একটু ভিন্নভাবে ওনার স্টাইল, বসার স্টাইল, ওনার কথাবার্তার স্টাইল, হ্যাঁ, সেটা নিশ্চয়ই ভিন্ন ছিল। যদিও ইতিহাস মানে আমরা কল্পনার উপরেই সবগুলো করছি, কিন্তু নিশ্চয়ই একটা ব্যতিক্রম ছিল। আমরা এখানেও দেখতে পাই একটা রয়্যাল ফ্যামিলির মানুষের কথাবার্তা, আমাদের মধ্যে কথাবার্তা তো অবশ্যই রাজার বাড়ির কথাবার্তা আর আমাদের কথাবার্তার মধ্যে একটা ভিন্নতা থাকবে। তো সেই জিনিসটাই আমরা উপস্থাপন করতে চাইছি। আচ্ছা, আমি এখন আপনাকে ধন্যবাদ, আবার আসবো। আমি আশিসদার কাছে, আশিস প্রকাশ মহাশয়ের কাছে চলে যাচ্ছি, যে তার দীর্ঘ জীবন যাত্রার এবং যাত্রা নিবেদিত প্রাণ, অসুস্থ মানুষ। আপনার দর্শকদের, শ্রোতাদের একটি কথা জানিয়ে রাখি, যে যাত্রার যে কি আবেগ, আমরা এই বৈঠকে বসেছিলাম, অসুস্থতা, তিনি নির্দেশনার দায়িত্ব করবেন। তিনি বলছেন যে 2 রোল হলো, মানে 2টো সিনের দৃশ্যের হলো আমি অভিনয় করব, না হলে আমি আপনাদের ওখানে আসবো না। অসুস্থ মানুষ, এই যে নিবেদিত প্রাণ, মানে যাত্রার প্রতি যে নিবেদিত প্রাণ, এই জিনিসটা সেই কিংবদন্তি অভিনেতা নির্দেশকের কাছে এখন চলে যাচ্ছি। আশিস দাস প্রকাশ, যে আপনি যে যাত্রার জগতে এলেন, আসার পর এই তৎকালীন করিমগঞ্জের যে অবস্থা, বা আপনি যে গড়ে পিঠে যাদেরকে মানুষ করে তুলেছেন অভিনেতা হিসেবে, তাদের সম্পর্কে আলোকপাত করে আপনার আলোচনাটা শুরু করুন। দেখুন, আমি যখন আমার 10 বছর বয়স, তখন আমার যাত্রা অভিনয়ের শুরু। প্রথমে আমি নাটক করেছি, রবীন্দ্রনাথের মুকুট দিয়ে আমার শুরু। তারপর অনেক হিন্দি, বাংলা, আমার বিশেষ করে হিন্দি নাটকে আমার সর্দার ভগৎ সিং
এর নাটকে এই চন্দ্রশেখর আজাদ চন্দ্রশেখর আজাদ চন্দ্রশেখর আজাদ আজও আমার মনে পড়ে। ভূমিকা আপনি করেছেন। এই शेर हूँ मैं शेर का बच्चा हूँ खूंखार हूँ मैं दिलदार हूँ डायलॉग बोला তারপর আমি করিমগঞ্জে আসলাম। করিমগঞ্জে ৭৫ ইংরেজি থেকে আজ পর্যন্ত যতগুলো যাত্রা হয়েছে আমাকে বাদ দিয়ে হয়নি। হয়নি, আপনাকে বাদ দিয়ে হয়নি। আপনি তো মধ্যখানে আপনারা পাতারকান্দিতে ছিলেন, আপনার মা তো মাতৃদেবী পাতারকান্দিতে চাকরি করতেন হসপিটালে, তখন তো আপনার তখন যাত্রা করেছেন কিনা? আমি 10 বছর থেকে 10 বছর থেকে তখন বছর বয়সে যাত্রা শুরু আচ্ছা করি। আচ্ছা, হ্যাঁ এই ওই প্রথম সন্ধানী সংঘ করিমগঞ্জ সন্ধানী সংঘ, সন্ধানী সংঘের যাত্রা চরবাজারে। চরবাজারে। তারপরে আসলাম এই শিল্পীতীর্থে। শিল্পীতীর্থে তখন শিল্পীতীর্থ নাম হয়নি। শিল্পীতে তো নাম হওয়ার পর বেশি দিন টিকেনি, 4-5 বছর বোধ হয়, আসলে প্রদ্যুৎ দাস মহাশয়ের অসুস্থ হওয়ার পর। হ্যাঁ। তারপর শিল্পীতীর্থের থেকে আমি চলে যাই পুলিশ টিমে। হ্যাঁ, কাছাড় পুলিশ টিমে তখন দুরন্ত একটা টিম ছিল। পুলিশ টিম থেকে যখন পুলিশ টিম যখন শেষ হয়ে গেল, ভেঙে গেল, তখন রূপকার বলে একটা সংস্থা আমরা তৈরি করি। এই করিমগঞ্জে করেছে। এই করিমগঞ্জে শ্রীকান্ত ভট্টাচার্য, হ্যাঁ শ্রীকান্ত দা অভিনয় করতেন, টাকাল দাস এবং আমি, হ্যাঁ। এই 3 জন মিলে। এবং আমরা বর্গীয় দেশে অভিযোগ কি রিক্তা নদীর বাঁধ অনেকগুলো বই পড়েছি। তারপর ওটা বন্ধ হয়ে যায়। তারপর আমরা নাট্যলোক, হ্যাঁ নাট্যলোক করেছেন। নাট্যলোক। হ্যাঁ, আপনার সঙ্গে আমি নাট্যলোকে করেছি, পূজা ও নামাজ পালা করেছি, দাসীর চরিত্র করেছেন। বলতে গেলে আমি একজন মানুষের কথা না বলে পারি না, যে স্বর্গীয় বিশ্বজিৎ, না স্বর্গীয় রঞ্জিত চক্রবর্তী। ও রঞ্জিত চক্রবর্তী মহাশয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি আমাকে এত ভাবে সাহায্য করেছেন। Yes. আমি কোথায় কোথায় এই জালালনগর বাগান হ্যাঁ, 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 ওই গিয়ে অভিনেতা আনতে হতো তখন। আনতে হতো। দেবেন সিং আসতেন কাটিগড়া থেকে, দেবেন সিং রূপকারে এসেছে। রূপকারে আছিলেন। দেবেন সিং, শামেন সিং, শামীম সিং, হ্যাঁ শামেন সিং, তারপর প্রদীপ অধিকারী, জ্যোতির্ময় পাল, জ্যোতির্ময় পাল, ওরা হ্যাঁ হ্যাঁ। রূপকারে এসেছে। তো ওই নাট্যলোক বন্ধ হওয়ার পর আমরা বলাকা সৃষ্টি করি। দেবাশিস বাবু ছিলেন আমার সঙ্গে, দেবাশিস বাবুর সঙ্গে বলাকা। দেখা গেছে যে যাত্রা এখন মানে একটা বাজে জিনিস হয়ে গেছে। বাজে জিনিস মানে এই প্রজন্ম ভাবছে, মানে জানে না তার ঐতিহ্য, হ্যাঁ, ওই তার ঐতিহ্য জানে না বলেই মনে করছে। মনে করছে। তো ওই যাত্রাটাকে আমরা পুনরুজ্জীবিত করার জন্য এই প্রয়াসটা নিয়েছি। এখানে শুনুন যে দর্শক শ্রোতাদের আমি আরেকটা কথা বলতে চাই যে দুটা ভিন্ন মত আছে। কেউ কেউ এগুলিকে খারাপ বলতেন, স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন থিয়েটারে লোকশিক্ষা হয় রে, লোকশিক্ষা হয়, লোকশিক্ষা হয় তিনি বলেছেন। এবং গিরিশ ঘোষ পালার লেখা বারণ করেছিলেন তিনি জোর করে, যে তুমি লিখো, তুমি অভিনয় করো। বা আমি যদি চারণ কবি মুকুন্দ দাসের কথায় যাই, মুকুন্দ কবি সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন করেছেন যাত্রা করে, স্বাধীনতা সংগ্রাম করেছেন তিনি যাত্রায়। হ্যাঁ, যাত্রায় ভেঙে ফেল রেশমি চুড়ি বঙ্গনারী ও হাতে আর পড়ে না। ইংরেজ বুঝতে পারতো না এখানে কি হচ্ছে, মেসেজটা চলে যেত। হ্যাঁ, মেসেজটা চলে যেত। কিন্তু এই বরাক উপত্যকায় অনেক নামি দামি অভিনেতা ছিলেন। যে আমি একটা কথা বলি, কুমুদ ভট্টাচার্য, কুমুদ ভট্ট বদরপুরে, কুমুদ ভট্টাচার্য উনি ছিলেন রেলের ড্রাইভার। কলকাতা থেকে এসেছে নাট্য কোম্পানি। হ্যাঁ হ্যাঁ, পান্না চক্রবর্তী তখন নায়ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পান্না বাবু। হ্যাঁ, উনি গেছেন, এই পান্না, কুমুদ বাবু বলছেন এই পান্না। পান্না খুব ডরে গেছে, আয় ধরে প্রণাম করেছে। হ্যাঁ, এই ছিল করিমগঞ্জের যাত্রার ঐতিহ্য। এই ত্রিগুণা সেন আমাদের ওইখানে
মন্ত্রী মন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী, ভারতবর্ষের প্রথম হ্যাঁ। শিক্ষামন্ত্রী। ত্রিগুণা সেন করিমগঞ্জে এসে এই রাজবাংলাতে যাত্রা করে গেছেন। ও নিজে অভিনয় করেছেন নাকি? হ্যাঁ ত্রিগুণা সেন হ্যাঁ। যাত্রা করতেন, ও জিনিসটা তো আমার জানা ছিল না, আজকে একটা তথ্য জানলাম। তাই তারপরে আমি বলবো যে এই কিন্তু এখন এই ইয়েটা মানে সংস্কৃতিটা বিলুপ্ত- অবলুপ্ত হচ্ছে। হ্যাঁ, এখন নাটক হয় ছোট ছোট, অনেক শোনা যায় আজকে অমুক সংস্থার এত বছর পূর্তি, হ্যাঁ, অমুক সংস্থার অত বর্ষ বছর পূর্তি। পূর্তি, কিন্তু আমাদের কেউ আর জিজ্ঞেস করে জিজ্ঞেস- একটা আমন্ত্রণ পত্র পর্যন্ত। এটি তো দুর্ভাগ্য, দুর্ভাগ্য, দুর্ভাগ্য। আপনাদের যে ডেডিকেটেড কুমুদ ভট্টাচার্য মহাশয়ের কথাটা আপনি এনেছেন, আমিও নিজে একটি ঘটনার সাক্ষী। চুরাইবাড়িতে অভিনয়, কানাই বাজার নাট্য সংসদ, কানাইলাল জিউ নাট্য সংসদ, রঞ্জিত দেব মহাশয়ের পার্টি দল, প্রতি বছর দল করতেন তিনি, কলকাতা থেকে আমি অভিনেত্রী আনতেন। এই করিমগঞ্জে বঙ্গ সাহিত্য সংস্কৃতি সংস্থায় কি নাটক ছিল, যাত্রা করিয়েছিলেন তো, হ্যাঁ। বঙ্গ সাহিত্য দুবার করিয়েছে। দুবার হয়েছে। হুম, আমরাই করেছি। আমরা কি একটা নাটক ছিল, তো আমি একটা চাকরের রোল করেছিলাম। হ্যাঁ, ছোট্ট রোল ছিল চাকরে। যখন স্টেজ থেকে নেমেছি, শীর্ষেন্দু মুখোপাধ্যায় হ্যাঁ, হ্যাঁ। আমাকে পিছন থেকে এসে ধরে ফেলেছেন, ভাই তুমি এখানে কেন পড়ে রয়েছে, চলো কলকাতায়। হ্যাঁ, ঠিক। এই ছিল আমাদের। হ্যাঁ, হ্যাঁ, এখানে ঐতিহ্য ছিল তো। তো এই আমি কুমুদ ভট্টাচার্য মহাশয়ের যে কথাটা আনছিলাম, যে চুরাইবাড়িতে অভিনয় রাত্র 8টায়, তখন দেরিতে সারা রাত্রব্যাপী যাত্রা হতো। তো সারা রাত্র প্রভাত হতো, এরপর মানুষ দর্শকরা বাড়িতে যেতেন, বাউল গান সারা রাত্রব্যাপী হতো। তো এই যে কুমুদ ভট্টাচার্য 8টার সময় শুরু হবে, তিনি তো আসছেন না, তিনি রেলের ড্রাইভার, সবাই চিন্তায় পড়ে গেছেন। পালা মহাতীর্থ কালীঘাট দুরন্ত, হঠাৎ 7:30 নাগাদ তিনি খালি রেলের ইঞ্জিন চালিয়ে বদরপুর থেকে চোরাইবাড়ি গিয়ে হাজির। আগেকার দিনের অফিসার গুলো ভালো ছিলেন, আজকে হলে তো উপায় ছিল না, Suspension চাকরি সঙ্গে থাকতো সঙ্গে কিনা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে রেলের ইঞ্জিন চালিয়ে বদরপুর গিয়ে অভিনয় করে 4টার সময় আবার ইঞ্জিন নিয়ে এসে বদরপুর থেকে শিলচর গিয়ে, শিলচর থেকে লামডিং ট্রেন। এই যে যাত্রার দায়বদ্ধ, এই যে দায়বদ্ধতা এগুলি ছিল। আজকের সংগঠক হিসাবে আমি দেবলনন্দী মহাশয়ের কাছে চলে যাচ্ছি, আবার সবে আপনাদের কাছে ফিরে আসবো। তো দেবলবাবু, আপনার জীবনে যাত্রার সঙ্গে আপনি জড়িত ছিলেন সংগঠক হিসেবে। আমাদের আমিও একবার যখন এই যশকরের গানে অভিনয় দেখেছি, আপনার সহযোগিতা, এর আগে নিশ্চয়ই আপনি তাদের সঙ্গে ছিলেন। তো আপনার যে অভিজ্ঞতা, যাত্রার যে বিষয়, বা আপনি নিজেও কালীবাড়ি সর্বজনীন পূজা কমিটির সঙ্গে যুক্ত, যেখানে ঐতিহ্যমণ্ডিত যে পূজা কমিটি, আপনি যাত্রা সম্পর্কে আপনার অভিজ্ঞতা বা আপনার যা দেখেছেন অতীতে, সেই সম্পর্কে কিছু দর্শকদের সামনে। আমি যাত্রা সম্বন্ধে যা দেখেছি, শুরু থেকে সবাই আশিস বাবু যেটা বললেন, দেবাশিস বাবু যেটা বললেন, বা আপনি যেটা বললেন, ওদের যাত্রা তো আমি মানে সবসময়ই দেখতাম। তারপরে ওই যে স্কুলের মাঠে বড় বড় পার্টি এসতো কলকাতার। হ্যাঁ, হ্যাঁ, এগুলি মানে লাইটিং গুলা দেখার জন্য মানে মানুষ। হ্যাঁ, হ্যাঁ, সেই সমস্ত জিনিস তো আর এখন বিলুপ্ত হয়ে গেছে। আর আমি লাস্ট ওই দেবাশিস বাবুদের সঙ্গে যুক্ত ছিলাম, বাগদত্তা হয়েছিল হ্যাঁ, হ্যাঁ। নাটক, সেটাও কালীবাড়িতে হয়েছিল। তখন কত হবে, 10-12 বছর আগে হবে। 10-12 বছর আগে হবে। প্রচুর লোক হয়েছিল। প্রচুর লোক। আপনিও ছিলেন। আমি ছিলাম। হ্যাঁ, প্রচুর লোক হয়েছিল কালীবাড়িতে। এই হঠাৎ করে কারেন্ট চলে গেছে, জেনারেটরের ব্যবস্থা আমরা করতে পারিনি, কিন্তু আমাদের ওই পাড়ার পিলার রঞ্জন দেয় দৌড়ে গিয়ে মানে জেনারেটর নিয়ে এসছে। হ্যাঁ। এত ঝুঁক ছিল না, এত ঝুঁক হ্যাঁ, ছিল। হ্যাঁ, হ্যাঁ, আর মানুষের দেখার এত প্রবণতা ছিল। সম্পূর্ণ। হ্যাঁ, হ্যাঁ, এই হলো যাত্রা শিল্প, আমি যেটুকু দেখেছি বা যেটুকু জেনেছি। আর আমি পার্ট তো হয়তো 1-2টা করেছি, কিন্তু এই পিছন থেকে আমি হ্যাঁ, দায়িত্বগুলো পালন করেছি, যে যেভাবে দায়িত্ব দিয়েছে সেটাই পালন করেছি। কারণ আমি সাংস্কৃতিক জগতের সঙ্গে সবসময় জড়িত। থাকি, হুম, তাই আমার এগুলো ভালো লাগে। আর ওই দিন আমাকে দেবাশিসবাবু ফোন করে বললেন যে, তুমি ভালো নাকি, সুস্থ নাকি, তুমি
সুস্থ থাকো, তাহলে বিশ্ববিদ্যালয় মিটিং আছে, তুমি আসো। তারপরে আপনার সঙ্গে দেখা করবে যে মিটটা খুব ভালো জিনিস হচ্ছে। হ্যাঁ আমার যতটুকু করণীয় আমি এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, শিল্প বেঁচে থাকুক। আর যাত্রা শিল্পটা আমাদের বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরাটা আমাদের একটা মূল উদ্দেশ্য বা লক্ষ্য। আমরা আজকের যে মিটিংটা হয়েছে, যে সভাটা হয়েছে, সেটা অত্যন্ত ভালো সভা, ভালো সভা, হ্যাঁ হ্যাঁ। এবং এই সভা যদি আমরা টিমওয়ার্ক ভাবে করতে পারি, তাহলে হয়তো আমরা এবারে একটা ভালো একটা যাত্রাপালা আপনাদেরকে উপহার দিতে পারি। এর জন্য পিছন থেকে যথেষ্ট সহযোগিতা করার জন্য আমি আপনার নিতে আছি। যদি টাকা পয়সা লাগে তাও দিতে আছি, তবু আমার এই সংস্কৃতিটা উপরে উঠে খেঁচে থাকে। লাস্টে একটা কথা আমি না বলে পারছি না, ওই হাইলাকান্দিতে একটা শো ছিল, ওই আমাদের তখন আশিস বাবু ছিলেন, দেবাশিস বাবু ওরা ছিলেন, একটা বাগদত্তা ছিল নাটক যাত্রাটা। তো যাত্রা আরম্ভ হওয়ার আগে সাধারণত বেঙ্গলে একটু কীর্তন কীর্তন হয় হয়। হওয়ার পরে তো যাত্রা শুরু হয়। ওইদিকে ওই যে স্টেজটা আমাদের দেওয়া হয়েছিল সংস্কৃতি সম্মেলনে, সেইখানে আমাদের বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পী তার একটু আটটাতে মানে সঙ্গীত পরিবেশন করে গেছে, লোকে লোকারণ্য ভিড়। হ্যাঁ তারপরে যখন আমরা আমাদের ডাক পড়লো, প্রায় 11:30 11:30 সময় ডাক পড়েছে। ডাক পড়ার সঙ্গে সঙ্গে তো আমাদের ওই শিল্পীগুলা মানে উঠেছে স্টেজের মধ্যে। সেই সময়ে অবসাহিত্য সংস্কৃতি সম্মেলনে বিরাট প্রোগ্রাম থাকে, হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন স্টেজ থাকে। পাশের স্টেজে বাংলাদেশের আরেকজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, ওনার সঙ্গীতান। হ্যাঁ তা আমাদের যাত্রা শুরু হয়েছে, ওনার সঙ্গীত শুরু হয়েছে। আর যাত্রা যখন শুরু হলো তখন প্রচুর লোক ছিল। যেই ওনার গান আরম্ভ হয়েছে, গ্রামের শব্দ যখন পাওয়া গেছে, তখন এই দর্শকগুলো একদম ওইখানে চলে গেছে, একটাও আমাদের দর্শক যাত্রার দর্শকগুলো চলে গেছে। এই দিন আর যাত্রাই করতে পারে, সেই মানে লাস্ট লোক তো যাত্রা অবস্থা আমি দেখলাম। শুরুতেও দেখেছি মানুষের লোকে লোকারণ্যতা, এবং লাস্ট যেটা সেটাও দেখলাম। তাই এই শিল্পকে পুনরুজ্জীবিত করার জন্য আমাদের মিহির বাবু, দেবাশিস বাবু, আশিস বাবু আছেন যারা, এবং আজকেও যারা জমায়েত হয়েছেন, তারা যদি ঐকান্তিক চেষ্টা করে ওই শিল্পকে আবার পুনরুজ্জীবিত করতে পারেন, তার জন্য আমি দর্শককে আবেদন জানাচ্ছি যে আপনারা আসুন, এই শিল্পকে আপনারা সহযোগিতা করুন, আপনারা এসে আমাদের ওই যাত্রাপালাকে দর্শন করুন। এবারে আপনারা মানে আপনারা বলতে আমরাও আজকে আমি এখানে বসেছি, কিন্তু আমরা যে এই পালাটা করছি, কোন কোন পালা করছি বা কি করছি সে সম্পর্কে একটু আমরা দুইটা পালা, একটা ঐতিহাসিক পালা ইয়েতে বাঙালি, হ্যাঁ, আর একটা পালা সম্রাট ব্রজেন্দ্র কুমার দে রচিত ঐতিহাসিক পালা লাল পাঞ্জা। লাল পাঞ্জা করবো। আর একটা হলো এই স্বনামধন্য নাট্যকার ভৈরব গঙ্গোপাধ্যায়ের সুপুত্র মেঘনাথ বন্দ্যোপাধ্যায়ের রচিত জীবন এক জেলখানা। এটা সামাজিক পালা, দুটো পালা করবেন। তো আপনারা কি মনে হয় যে এবারের যে পালা হবে, পালাটা মানে সাকসেস হওয়ার সম্ভাবনা কতটুকু বলে আশা করছেন? আমার যতটুকু অভিজ্ঞতা, দীর্ঘ অনেক বছর থেকে আমি এগুলো মানে কয়েকবার সংগঠনের কাজ করেছি, এবার রেসপন্সটা ভালো হয়েছে। আর নতুন প্রজন্ম, নতুন মানুষ কিছু এগিয়ে আসছে, ভালো ভালো আর্টিস্ট, আমরা ওদেরকে নাটকে দেখেছি। হয়তো ওনাদের একটু প্রথম বুঝতে একটু অসুবিধা হবে, কারণ নাটক থেকে এসে হিস্টোরিক্যাল যাত্রার স্কেলটা ধরা একটু কষ্ট হতে পারে, কিন্তু হয়ে যাবে। একটার তো একটা, সবই পারে। হ্যাঁ, তো ওনারা সবাই সাড়া দিয়েছেন, আসবেন। একটা কথা বলতে চাই, আমাদের যারা চরিত্রে যারা পাঠ করেন সবাই ওনাদেরকে দেখেন, কিন্তু তার পেছনে
গ্রিন রুমের একজন অ্যাক্টর থাকেন, হ্যাঁ হ্যাঁ, মেকআপ ম্যান যিনি করেন উনিও একজন বড় অ্যাক্টর, বড় একটা। হ্যাঁ, যিনি এই সমস্ত মঞ্চটাকে সজ্জা দেন, আইডিয়া দেন, এইভাবে এইভাবে করো, উনিও একজন ভালো অ্যাক্টর। তো অভিনেতা যেমন দেবনন্দী মহাশয়, উনি সব সব কাজের মধ্যে উনার হস্তক্ষেপ থাকে। হ্যাঁ, তো যিনি প্রম্পট করেন উনিও সবচেয়ে বড় অভিনেতা। কারণ যাত্রা বই তো নাটকের মতো না মুখস্থ করে গেলাম আর এখানে বলে দিলাম, না না না, প্রম্পট শুনতেই হয়, কম শুনতে হবে, প্রম্পট শুনে শুনে ভুলে গেলে ওই prompt ভুলে গেলে হ্যাঁ হ্যাঁ ধরতেই হবে। তখন ধরে দেয়, ওইটাকে আবার মনে হয়ে যায়। তো সেইভাবে করতে হবে। এই ধরনের একটা, ওনারাও সবচেয়ে বড় একটা, যারা মঞ্চের মধ্যে অভিনয় করেন, এই সাজসজ্জা করে, ওনারাই শুধু নয়। তো এই পুরোপুরি ব্যাপারটা একটা মানে বিরাট একটা আয়োজন, একটা মানে বিয়ের মতো একটা বড় ব্যাপার, বা একটা যজ্ঞের মতো। আপনার একটু আমি বলছি হ্যাঁ বলুন। প্রম্পটারের কথা। যাত্রা হচ্ছে বাগানে, তো প্রম্পটার মানে আগের বাচ্চাগুলো তো বসেছে, ওরা খুব হাল্লা চিৎকার করছে, তো হাল্লা চিৎকার করাতে প্রম্পটার এর প্রম্পট শুনতে পাচ্ছে না অভিনেতা। হ্যাঁ, কিছু সময় পর হলো কি, নেমে এসে এই ইয়ে হরতাইতে বাড়িতে আলায় না এনে বলে এদের গালি দিয়ে আবার চলে গেল স্টেজে। সেই এইগুলি তো। যাত্রা খুব খুব আনন্দের বিষয়। তো আজকে এই যে নাটক বা নাটক তো করিমগঞ্জে চলছে, মৃত হয়নি, যাত্রাটা প্রায় মৃত, মারা গেছে করিমগঞ্জে। সেই পুনর্জীবিত যাত্রাকে সুন্দরভাবে আবার উপস্থাপন করার জন্য সকলেই সাহায্য সহযোগিতা চাওয়া হচ্ছে। তো এক্ষেত্রে সর্বশেষ আপনি এটার উপর একটু আলোকপাত করুন। জনসাধারণের আর্থিক সাহায্য ছাড়া তো কিছুই হয় না। হ্যাঁ হ্যাঁ, আর যে কোনো শিল্পকেই বাঁচিয়ে রাখতে হলে শিল্পী মানসিকতা যাদের আছে, তারা যদি আমরা তাদের কাছে যাই, তারা আমাদেরকে ফিরে দেবেন না। হ্যাঁ, আমরা যে প্রচেষ্টা নিয়েছি সেটা জনসাধারণের সাহায্য ছাড়া হবে না। আপনারা, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ওই শিল্পকে পুনরুজ্জীবিত করুন এবং আমাদেরকে সহযোগিতা করুন। এবং জানি আপনাদের এই সহযোগিতায় আমাদের একটা বৃহৎ প্রচেষ্টা সার্থক হবে। এই বৃহৎ প্রচেষ্টাকে সার্থক করে তোলার জন্য আমরা যথেষ্টভাবে আগ্রহী থাকবো এবং আপনারা আমাদের দর্শকবৃন্দ আমাদের সহযোগিতা করবেন, এইটুকু আমি বিনম্র অনুরোধ করছি। আজকে আপনাদের কাছে স্কাই 10 বাংলার পক্ষ থেকে আপনারা 3 সংগঠক, অভিনেতা, নির্দেশককে আন্তরিক অভিনন্দন এবং সশ্রদ্ধ নমস্কার জানিয়ে এই অনুষ্ঠান দর্শক শ্রোতাদের অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি এখানেই টানলাম।